বার্বাডোস ক্যারিবিয়ান সাগরের বুক চিরে উঠে আসা এক অস্টিন দ্বীপের নাম বার্বাডোস। উপসাগরের লাগোয়া এক রহস্যময় দ্বীপ বার্বাডোস। এর নামে সবাই রীতিমতো আঁতকে ওঠে। আকাশছোঁয়া এক পর্বতে গা খোদাই করে একটি ভল্ট তৈরি করা হয়েছে। সবাই একে এলিট নামে জানে। ক্যারিবিয়ান সাগরের বুকে এক বহু পুরনো গির্জা। গির্জার প্রশস্ত প্রাঙ্গণে সারিবদ্ধভাবে অবস্থান করছে অগণিত সমাধি। কোনোটির ওপরে পাথরের গায়ে মৃতের নাম খোদাই করা, কোনোটির ওপরে বহু অর্থ ব্যয়ে তৈরি জীর্ণ স্মৃতিসৌধ। আবার শুধুমাত্র একটা পাথর গেঁথে দিয়ে আত্মজনেরা কর্তব্য সম্পাদন করে গেছে এমনও দেখা যায়। দীর্ঘ অযত্ন সহ্য করে আজ একেবারেই জীর্ণ দশা প্রাপ্ত হয়েছে সমাধি প্রাঙ্গণটি। প্রেতাত্মার নিশ্চিন্ত আশ্রয়স্থল এলিট ভল্ট। রাত্রির অন্ধকারে প্রেতাত্মার দাপট শুরু হয়। পূর্ব আকাশে রক্তিম আভা ফুটে ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলে কবরস্থলে তার রাজত্ব। এ কবরস্থলে মানুষের যাতায়াত দীর্ঘদিন বন্ধ। ভুলেও কেউ এ পথ মারায় না। সদর দরজা নিশ্চিহ্ন। বহু আগেই ওই প্রকার শিকার হয়েছে তারা। আজ আগাছা ও লতাপাতা সে জায়গা দখল করেছে। মানুষ কেন, এমনকি গরু ছাগলকেও যথেষ্ট মেহনত করে ভেতরে ঢুকতে হবে আজ। মানুষের ব্যবহার না হলে যা হয়। সেটা ছিল এপ্রিল মাস 1820 খ্রিস্টাব্দে। মাসের 20 তারিখে বার্বাডোস দ্বীপে এক অলৌকিক ঘটনা ঘটল। যারা উপস্থিত ছিল সবাই নিজের চোখ দুটোর ওপর যেন আস্থা হারিয়ে ফেলেছিল সেদিন। যারা প্রত্যক্ষ করেনি মুখের ভাষায় তাদের মনে বিশ্বাস স্থাপন করার প্রয়াস ব্যর্থ। এমন তাজ্জব ব্যাপার বিশ্বাস করতে কারোরই উৎসাহিত হওয়ার কথা নয়। এক অবিশ্বাস্য অলৌকিক ব্যাপার ঘটে চলেছে সেখানে। অমাবস্যার রাত্রির অন্ধকারে 6টি ছায়ামূর্তি গা ঘাসাঘাসি করে পথ চলেছে। তাদের চোখের তারায় সুস্পষ্ট ভীতি, পদচারণে দ্বিধা, সব মিলিয়ে বিস্ময়জনক পরিস্থিতি উদ্ভব হয়েছে, স্বীকার করতেই হয়। শুধু কি তাই, রহস্যজনক ছায়ামূর্তিগুলোর মুখে টু শব্দটি পর্যন্ত নেই। এমন করে পথ পাড়ি দিচ্ছে তাদের মুখগুলোও স্পষ্ট দেখা যাচ্ছে না। মুখে কুলু পেটে যেন এগিয়ে চলেছে সবাই। তারা কি সত্যিই মানুষ, নাকি প্রেতাত্মার মানুষের অবয়ব ধারণ করে চলেছে? ব্যাপারটা বাস্তবিকই রহস্যজনক। ছায়ামূর্তি 6টি কিছুটা এগিয়ে থমকে দাঁড়ালো। অদূরে অত্যুৎসাহী মানুষের ভিড়। সবার চোখেই উৎকণ্ঠার ছাপ। রহস্যজনক ছায়ামূর্তিগুলোর কাণ্ডকারখানা দেখার জন্য সন্ধ্যে থেকে অধীর প্রতীক্ষায় দাঁড়িয়ে সবাই। ছায়ামূর্তিগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়লে উপস্থিত সবাই ভাবল এবার নিশ্চয়ই কিছু বলবে তারা। সবাই অত্যুগ্র আগ্রহের সঙ্গে তাদের মুখ থেকে কিছু শোনার জন্য ভিড় ঠেলে আগে আসার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হন। কিন্তু ছায়ামূর্তিগুলো শেষ পর্যন্ত টু শব্দটি পর্যন্ত করল না। কয়েক ছত্র লেখা একটা তেল চিটে পড়া কাগজ ভিড়ের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিল তারা। প্রায় 100 বছর পর এলিট ভল্টে জীবন্ত মানুষের পায়ের ছাপ পড়ল। রাত্রির অন্ধকার অগ্রাহ্য করে মানুষের দল বেঁধে ছুটে এসেছে রহস্যময় এলিট ভল্টে। এতদিন সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কবরস্থলটিকে এড়িয়ে চলত। কেনই বা এখানে আসার কথায় আঁতকে উঠত? আর আজই বা কেন হঠাৎ এখানে উৎসাহী মানুষের মেলা বসেছে? এর সদুত্তর পেতে গেলে আমাদের প্রায় 100 বছর পিছিয়ে যেতে হবে। ইতিহাসে জীর্ণ পাতা উদ্ধার করতে হবে একের পর এক রহস্যময় রোমহর্ষক কাহিনী। না, এত কষ্ট শিকারের হাত থেকে তো আমাদের অব্যাহতি দিতে পারে রহস্যময় ছায়ামূর্তিগুলো প্রদত্ত লিপিটি। শুধুমাত্র কষ্ট করে পাঠ করলেই রহস্যে কিনারা হওয়া সম্ভব। ভাবতে পারবো অজ্ঞাত রহস্য। এলিট ভল্টটি তৈরি হয়েছিল প্রায় 100 বছর আগে। সেটি ছিল 1724 খ্রিস্টাব্দ। তারপর দীর্ঘ 83 বছর ব্যবহার করা হয়নি। সমাধিস্থ করার কোনো মৃতদেহকে এমুখও আনা হয়নি। প্রচুর অর্থ ব্যয়ে সুন্দর একটি ভল্ট পরিত্যক্ত অবস্থায় রয়ে গেল। 1, 2, 3 করে কেটে গেল পুরো 83টা বছর। এখানে কারো পদচিহ্ন পড়ে না। একদিন কাকডাকা সকালে প্রথম মৃতদেহটি এলো গির্জার সদর দরজায়। সেটি ছিল 1807 খ্রিস্টাব্দ। গির্জার রেজিস্ট্রারে প্রথম নাম উঠল। পরিষ্কার ইংরেজিতে মৃতের নাম লেখা হলো শ্রীমতী গার্ডার। গির্জার প্রাঙ্গণে প্রথম কোদালের দাগ পড়ল। মৃতের সমাধি কার্য সুসম্পন্ন করা হলো। আত্মজনেরা বিষণ্ণ মুখে বাড়ি ফিরল। গির্জার প্রাঙ্গণ আবার নির্জনতা লাভ করল। দেখতে দেখতে কেটে গেল আরও একটি বছর। ভল্টটির প্রতি এবার প্রখ্যাত চেজ পরিবারের নজর পড়ল। তাদের কি খেয়াল হলো কে জানে। উপযুক্ত মূল্যের চেয়ে কিছু বেশি দাম দিয়েই তারা ভল্টটি মালিকানা সত্ত্বেও নিয়ে গেল। সে বছরই শোক সন্তপ্ত কয়েকজন একটি কফিন নিয়ে হাজির হলো ভল্টের দরজায়। কফিনে একটি শিশুর প্রাণহীন দেহ।
তার নাম অ্যাশ মোরোয়া। শোক সন্তপ্ত আত্মজনেরা মৃতদেহের সমাধিস্থ করে চোখ মুছতে মুছতে ভল্ট ছেড়ে গেল। দুটি মৃতদেহ বুকে নিয়ে ভল্টটি তেমনি নির্জন অবস্থায় পড়ে রইল। কেটে গেল আরও 4টি বছর। ইতিমধ্যে আর ভল্টের সদর দরজা খোলার দরকার হয়ে ওঠেনি। মৃতদেহ না এলে দরজা খুললে কি হবে? 4 বছর পরে ভল্টে এলো ডার্কাসের মৃতদেহ। বাহকেরা কফিন নামালো গির্জার প্রাঙ্গণে। যথাবিহিত মৃতদেহ কবরস্থ করে চলে গেল সবাই। বয়স্ক মহিলা কান্নাকাটিও খুব একটা হতে শোনা যায়নি আত্মজনেদের। ভল্টের দরজা আবার বন্ধ হলো। ডার্কাসের মৃত্যুর পর মাত্র 34 দিন পার হতে না হতেই তার অতি বৃদ্ধ পিতা মারা গেলেন। ভল্টের মাটিতে আবার কোদাল পড়ল। এই ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই মহামান্য টমাস চেজ দেহ রাখলেন। তার কফিনও এলো এ ভল্টেই। বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিতি তার কফিন আনা হলেও গির্জার দরজায়। তার শোক সন্তপ্ত আত্মজনেরা মাথা নত করে দাঁড়িয়ে থাকলো কফিনটাকে ঘিরে। শোক মিছিলে যারা সামিল হয়েছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা ক্লান্ত। সদর দরজার জন্য 4 গাঁট্টা নিগ্রো দাঁড়িয়ে রয়েছে দেখা গেল। তারা সুবিশাল দরজাটি ঠেলে ধাক্কিয়ে খুলে দিয়ে কফিনটিকে ভেতরে আসার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ল। মোটা মোটা কাঠের তক্তা গজাল দিয়ে জুড়ে জুড়ে দরজাটা তৈরি করা। জনাচারেক নিগ্রোর অক্লান্ত পরিশ্রমের ফলে এটি শেষ পর্যন্ত খোলা সম্ভব হয়। তারা কাঁধে কাঁধ লাগিয়ে দরজাটা পুরোপুরি খোলার চেষ্টায় মেতে উঠল। ঠিক তখনই ঘটে গেল অবিশ্বাস্য ব্যাপারটা। গাঁট্টা নিগ্রো 4 জন বার কয়েক ধাক্কাধাক্কি করে একসময় সবাই বৃষ্টির স্বরে আর্তনাদ করে উঠল। ব্যাস, আর কথা নেই। আর্তনাদ করতে করতে তারা হঠাৎ পেছন ফিরে দৌড়াতে শুরু করলো। গির্জার প্রাচীর ডিঙিয়ে সোজা চোঁ চোঁ দৌড় জুড়ে দিল তারা। নিগ্রোদের ব্যাপার স্যাপার দেখে শবযাত্রীদের হঠাৎ কেমন ভরকে গেল। এমন অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে স্বপ্নেও ভাবেনি কেউ। উপস্থিত সবাই একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল বিস্ময় ভরা চোখে। সবার চোখে জিজ্ঞাসার ছাপ। ব্যাপারটা নিয়ে সবারই কৌতূহলের অন্ত নেই। ভাবতে লাগলো এমন কি রহস্যজনক ব্যাপার ঘটলো যার ফলে এমন গাঁট্টা জোয়ান মরদগুলো ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে করতে পালালো। অথচ এমন সাহস কারণ নেই যে একটু উঁকি মেরে দেখে ভল্টের ভেতরে এমন কি রয়েছে যার ফলে এমনটি ঘটতে পারে। অনেক চিন্তা ভাবনার পর কয়েকজন উত্তুগ্র কৌতূহলাপন্ন হয়ে দরজা ফাঁক দিয়ে ভল্টের ভেতরটা দেখার চেষ্টা করলো। ভেতরে নজরে যেতেই তারা আতঙ্কে শিউরে উঠল। বিকট আর্তনাদ করে সরে গেল। এমন মারাত্মক ব্যাপার চোখে দেখতে হবে স্বপ্নেও ভাবেনি কেউ। সবার মুখ ফ্যাকাশে, চোখের তারায় আতঙ্ক, সর্বাঙ্গ থরথরিয়ে কাঁপছে। বুকের মধ্যে কোনো অদৃশ্য হাত যেন অনবরত হাতুড়ি পিটে চলেছে। রক্তের গতি যেন হঠাৎ বেড়ে গেল। বেশ কয়েক মুহূর্ত বিশ্রাম নেবার পর তারা প্রকৃতস্থ হলো। নিজেদের একটু সামলে নেবার পর ব্যাপারটা বর্ণনা করতে গিয়ে তারা যা বলল মর্মার্থ হলো ভল্টের ভেতরে তুমুল কাণ্ড ঘটেছে। নিজের চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানো সম্ভব নয়। বছর 5 আগে সমাধিস্থ করা হয়েছিল শিশু অ্যাশ মোরোয়াকে। তারই কফিনটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো, তার মাথাটা নিচের দিকে আর পাটা উপর দিকে আর পায়ের দিকটা সোজা উপরে। আর কে যেন ক্রোধমত্ত অবস্থায় চারিদিকে দাপাদাপি করে বেড়াচ্ছে। বিকট তার চেহারা, এক পলক দেখে সেটুকু বোঝা গেল। পর মুহূর্তেই তারা সবাই বুঝতে পারলো চোখের ভুল। কাউকেই তারা ছোটাছুটি করতে দেখেনি। একটা কফিন যেন বাতাসে দোল খাচ্ছে, শূন্যের ওপর ভেসে বেড়াচ্ছে। ব্যাপারটা থেকে অনুমান করা যেতে পারে কে বা কারা যেন ক্রোধে ক্ষিপ্ত প্রায় হয়ে কফিনটিকে বারবার এদিক ওদিক ছোঁড়াছুড়ি করে মারছে। ভালো করে লক্ষ্য করার পর এক পাশে বড় একটা কফিন পড়ে থাকতে দেখা গেল। ওটার কোথাও এতটুকু ক্ষতি হয়নি, বরং সদ্য তৈরি করে আনা হয়েছে। এ কি অদ্ভুত রে কাণ্ড রে বাবা! আরও আশ্চর্য হলো সবাই গার্ডারের কফিনটা দেখে। ওটা কিন্তু একটুও স্থান পরিবর্তন করেনি। আগে যেখানে ছিল এখনও তেমনিভাবে ওখানেই রয়ে গেছে। হয় ওটার দিকে কারো নজর পড়েনি, নতুবা সতর্কতার সঙ্গে ওটিকে এড়িয়ে গেছে ক্রোধোন্মত্তরা। ব্যাপারটাকে উপস্থিত সব যাত্রীদের সবাই বরদাস্ত করতে পারল না। মৃতের আত্মীয় বন্ধুদের পক্ষে এরকম একটা অবাঞ্ছিত ব্যাপারকে মেনে নেওয়া সম্ভব নয়। তারা রেগে অগ্নিশর্মা হয়ে গেল। একে অন্যের সঙ্গে রাগে গজগজ করতে লাগলো। এত বড় একটা অন্যায়কে চোখের ওপর কোনো আত্মজনই বা স্বাভাবিক হলে মেনে নিতে পারে? এমন একটা অত্যাশ্চর্য ভুতুড়ে কাণ্ড দেখে উপস্থিত শবযাত্রীরা বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ করতে লাগলো। কেউ বলল নির্ঘাত প্রেতাত্মাদের কাণ্ড, কেউ বা এমনও বলল প্রেতাত্মাদের ব্যাপার বলে এমন একটা মারাত্মক কাজকে হালকা করে দেখা উচিত নয়। নির্ঘাত কবরচোরেরা সুযোগের সদ্ব্যবহার করছে। সব দেহ মাটির তলা থেকে তুলে নিয়ে 2 পয়সা রোজগারের জঘন্য কাজে মেতেছে। কিন্তু ব্যাপার দেখে কবরচোরদের কাণ্ড বলে মেনে নিতেও সবাই উৎসাহ পাচ্ছে না। কারণ কবরচোরদের দূরভিসন্ধি হলে ভল্ট থেকে কফিন সহ সব দেহ বের করার চেষ্টা করতো অন্তত।
কিন্তু লণ্ডভণ্ড হলেও একটা খড়কুটোও প্রাচীরের বাইরে যায়নি। নেওয়ার চেষ্টা কেউ করেছে বলে মনেও হয় না। অতএব চোরে ব্যাপারটাকে এক কথায় উড়িয়ে দিল সবাই। দীর্ঘ সময় ধরে চলল এরকম পরস্পর বিপরীতমুখী আলোচনা। নিজের মতের সঙ্গে অন্যের মতের মিল না হওয়ায় ক্ষুব্ধ হয়েছে কেউ, কিন্তু সে আর কতক্ষণ। 30-35 মিনিট যেতে না যেতেই এক এক করে সবাই নীরব হলো। সমাধিস্থলে বাঞ্ছিত নীরবতা নেমে এলো। আত্মীয় বন্ধুরা ধরাধরি করে মহামান্য টমাস চেজের মৃতদেহটি নিয়ে গেল গাছের ছায়াযুক্ত সুন্দর একটা জায়গায়। মাটিতে পড়ল কোদালের দাগ। অত্যুৎসাহী কয়েকজন শবযাত্রীর চেষ্টায় কবর খোঁড়া হয়ে গেল চোখের পলকে। যথাযোগ্য সম্মানের সঙ্গে শবদেহ সমাধিস্থ করা হলো। শবদেহ সদ্গতি করার পর সবাই সমাধিস্থলটি একটু গোছগাছ করার চিন্তা করলো। এমন একটা পবিত্র জায়গার যে বা যারাই তোলপাড় করুক না কেন, এভাবে আগোছালো অবস্থায় ফেলে রেখে তো আর চলে যাওয়া যায় না, উচিত নয়। ভল্টের মুখটা সবার আগে ভালো করে বন্ধ করা দরকার। ব্যাপারটা যদি কবরচোরদের কুমতলব হাসিল করা কাণ্ডই হয়ে থাকে, তবে ভল্টের মুখটা বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হতে পারে। তাই সবারই কথা, আগে ভল্টের মুখটা বন্ধ করার ব্যবস্থা করা হোক। প্রাচীরের গায়ে বিশাল আয়তন একটা পাথরের দিকে সবার নজর পড়ল। গায়ে গতরে যাদের সমর্থ রয়েছে, এমন 10-12 জন অক্লান্ত পরিশ্রম করে পাথরটাকে গড়াতে গড়াতে সেখান থেকে নিয়ে এলো ভল্টের মুখে। ওটা ভল্টের মুখের মাপের মতোই হয়েছে। ঠেলে ধাক্কা দিয়ে ওটাকে ভল্টের মুখে আনতেই পুরোপুরি মুখটা বন্ধ হয়ে গেছে দেখা গেল। মহামান্য চেজের মৃতদেহ সমাধিস্থ করে আর পাথর দিয়ে ভল্টের মুখটা বন্ধ করতে পারায় সবাই নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরল। আবার বার্বাডোস দ্বীপের এলিট ভল্টে মানুষের যাতায়াত বন্ধ হলো। আশেপাশের মানুষ সতর্কতার সঙ্গে এই ভল্টটাকে এড়িয়ে চলে। গ্রামের শেষে সমুদ্রের ধারে মৃতের সমাধির ব্যবস্থা করে। 1, 2, 3 করে আরও 4-4টে বছর কেটে গেল। আবার ভল্টের এলো আর একটা মৃতদেহ, এক ছোট্ট শিশুর কফিন। নাম স্যামুয়েল আমেস, বয়স 5 কি 6। সব যাত্রীরা অনেক চেষ্টা চরিত্র করে ভল্টের মুখে বিশাল আয়তন পাথরটা সরাতেই সবাই রীতিমতো স্তম্ভিত হয়। সেই একই দৃশ্যে পুনরাবৃত্তি ঘটেছে দেখা গেল। ভল্টের সর্বত্র কফিন ছড়ানো, যাকে বলে তুলকালাম কাণ্ড করে গেছে কে বা কারা। সব যাত্রীরা ভীত সন্ত্রস্ত মনে শিশুর মৃতদেহটা কোনো রকমের সমাধিস্থ করে পিতৃদত্ত প্রাণটুকু নিয়ে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হাত চালিয়ে কবর খুঁড়ল, সমাধিকার্য সম্পন্ন। দুঃসংবাদ বাতাসে ছড়ায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। এলিট ভল্টের ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়ল। ভল্টের সুনাম যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও গেল। তার প্রতি ব্রিটিশরা লোকের মনে জগদ্দল পাথরের মতো চেপে বসল। ব্যাপারটা এমন হলো, এলিট ভল্টের নাম শুনলেই মানুষ এখন আঁতকে ওঠে। এলিট ভল্টে কাণ্ড কারখানার কথা প্রচার হতেই মৃতের আত্মীয় স্বজন রেগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেল। সবাই নিগ্র শ্রমিকদের এ ব্যাপারে দোষী সাব্যস্ত করল। তাদের মধ্যে রক্ষকী ভক্ষক, সমাধিস্থল পাহারা দেওয়ার নামে তারাই সুযোগ বুঝে চুরি করে অর্থোপার্জন করে। শেষ পর্যন্ত নিগ্রদের ওপর থেকে কবর চুরির অভিযোগ প্রত্যাহার করতেই হলো। তাদের দোষারোপ করায় অনেকে তীব্র প্রতিবাদ করল। তাদের মতে নিগ্ররা গরিব সত্য, কিন্তু এ ধরনের জঘন্য কাজ কিছুতেই করতে পারে না। নিগ্রদের প্রতি সহানুভূতিশীলরা মন্তব্য করল, নির্ঘাত এ কাজ জম্বিদের দ্বারা হচ্ছে। জম্বি অর্থাৎ ভূত প্রেত ছাড়া এরকম অলৌকিক কাণ্ড কারো দ্বারা সম্ভব নয়। এবার এলো স্যামুয়েল ক্লাস্টারের সমুদ্রে ঘেরা এই বার্বাডোস দ্বীপ। সবাই জানে পোকামাকড়ের নিশ্চিন্ত বাসস্থল এ দ্বীপ। বিশেষ করে কাঠের চরমতম শত্রু উইপোকার রাজত্ব এ জায়গায়। তাই কফিনের কাঠকে তার চিরশত্রুর হাত থেকে বাঁচাতে এখানকার অধিবাসীরা বিশেষ একটা ব্যবস্থা করে নেয়। কফিনে কাঠের গায়ে দস্তার পাতলা পাত পেরেক ছেঁটে দেয়। এত কিছু সত্ত্বেও কফিনগুলো সব সময় বাঁচানো সম্ভব হয় না। কাঠের গায়ে যেটুকু ফাঁক ফোকর থাকে সেখান দিয়েই উইপোকা কফিনটিকে আক্রমণ করে, অচিরেই ধ্বংস করে দেয়। তবু অসহায় মানুষ কফিনের গায়ে দস্তার পাতলা পাত হেঁটে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু মিসেস গার্ডারের কফিনটি আরও বেশি করে বিস্ময়ে উদ্রেক করছে এই জন্যই যে এত পুরনো এক কফিন, যার গায়ে এমনকি দস্তার পাত পর্যন্ত মারা নেই, সে কফিনটি একেবারেই অক্ষত রয়ে গেছে। তার চেয়েও বড় কথা, এতটুকু দাগ পর্যন্ত লাগেনি কোথাও। একেবারেই ঝকঝকে তকতকে সদ্য তৈরি কফিন বলেই মনে হচ্ছে এটিকে। আর তার চেয়ে অনেক অনেক বছর পরে যে কফিনগুলো তৈরি হয়েছে, যাদের যত্ন সহকারে দস্তার পাত মুড়ে দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তাদের অবস্থা খুবই সঙ্গীন। কেন এমন হলো? কারা যেন কফিনগুলোকে নিয়ে ছোট্ট বলের মতো লোপালোপি খেলে। একটু আগেও যেন কারা এখানে খেলে গেছে, আর তারই ফলে কফিনগুলো এ হাল। কফিন নিয়ে লোফালোফি খেলা, ব্যাপারটি বাস্তবিকই অবিশ্বাস্য। এরকম একটি ভুতুড়ে কাণ্ড দেখে কে না বিস্ময়ে হতবাক হবে।
ভীত সন্ত্রস্ত মনে সবাই ভল্টের দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা নিয়ে কত সব জল্পনা কল্পনা করতে লাগলো। একজন কোনো একটি মন্তব্য করলে পর মুহূর্তেই অন্য যে কেউ তা উড়িয়ে দিয়ে নতুনতর মন্তব্য করে বসে। এমনি করে দীর্ঘ সময় ধরে চলল নানান জল্পনা কল্পনা। চলতে লাগলো বহু রকম মন্তব্য। দূরে দাঁড়িয়ে থাকা অতি ভীরু লোকটিরও যেন মনে সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ভল্টের ভেতরের ভৌতিক ব্যাপারে ফলশ্রুতিটুকু প্রত্যক্ষ করতে ভুলল না। এলিট ভল্টের ভুতুড়ে কাণ্ডটির কথা বাতাসের কাঁধে ভর দিয়ে বার্বাডোস দ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। যেই শুনল সেই অবিশ্বাস্য অনেকগুলি দল এসে ভল্টের ভেতরে উঁকি ঝুঁকি মেরে গেছে। এলিট ভল্টের ভুতুড়ে কাণ্ডটির কথা শেষ পর্যন্ত সরকারের কানে গেল। ব্যাপারটি সন্তোষজনক নিষ্পত্তির মাধ্যমে দেশের শান্তি বজায় রাখতে পদস্থ সরকারি কর্মীরা আগ্রহান্বিত হলেন। আর হবে নাই বা কেন? সরকারকে তো আর কুসংস্কারের উপর নির্ভর করে এত বড় একটা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসতেই হবে। আর জনসাধারণের মন থেকে পুঞ্জীভূত উৎকণ্ঠা এবং ভীতি দূর করতেই হবে। বার্বাডোস সরকার যুক্তি বোঝে, এমন কিছু করতে নারাজ যাতে অন্ধ কুসংস্কার প্রশ্রয় পায়। তার উপর এখানকার সেনাপতি মশাই তো খুবই ডাক সাইটে, কোনো রকম বুজরুকিতে বরদাস্ত করা পাত্র তিনি নন। প্রতিটি বিষয়ের ওপর তার কড়া নজর। নিজের চোখে না দেখে কোনো ব্যাপারকে মেনে নেওয়া পাত্র তিনি নন। এলিট ভল্টকে নিয়ে চারিদিকে যে জল্পনা কল্পনা চলছে তা এক সময় তার কানে গেল। ব্যাপারটি নিয়ে ভালো মন্দ বা সত্য মিথ্যা কোনো রকম মন্তব্য করলেন না, বরং একদিন কাক ডাকা সকালে কয়েকজনকে নিয়ে তিনি এলিট ভল্টের ব্যাপারে সরজমিনে তদন্ত করতে চললেন। তিনি প্রহরাত নিগ্রোদের ডেকে সদর দরজা থেকে বিশালায়তন পাথরের চাঁইটি সরাবার ব্যবস্থা করলেন। সঙ্গীদের নিয়ে কবরস্থলে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে বারবার চক্কর দিতে লাগলেন। এত করেও কোনো নিশ্চিন্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলো না তার পক্ষে। অরণ্যপায় হয়ে প্রহরাত নিগ্রোদের শরণাপন্ন হলেন তিনি, কিন্তু হায়, সন্তোষজনক কোনো সূত্রেই হদিশ পেলেন না। শেষ পর্যন্ত চাপা দীর্ঘশ্বাস ফেলে সঙ্গীদের নিয়ে ভল্ট থেকে বেরিয়ে এলেন। এলিট ভল্ট থেকে ফিরে এসে মন্ত্রীমশাই, যারা ইতিপূর্বে নিজের চোখে রহস্যজনক ব্যাপারটি প্রত্যক্ষ করেছিলেন, এমন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তলব করলেন। তাদের মুখ থেকে এলিট ভল্টে ভৌতিক কাণ্ডকারখানার বিবরণ শুনলেন। না, মন্ত্রীমশাই তবুও আশ্বস্ত হতে পারলেন না। এমন একটা গাঁজাখড়ি গল্প কোনো বিচক্ষণ ব্যক্তির পক্ষেই সর্বান্তকরণে বিশ্বাস করতে উৎসাহিত হওয়ার কথা নয়। মন্ত্রীমশাই আপন মনেই বলে উঠলেন, অসম্ভব। এমন একটা ভুতুড়ে কাণ্ডকে আমল দিয়ে সরকারকে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া মোটেই বিচক্ষণতার পরিচয় নয়। অপেক্ষা করতে হবে। ব্যাপারটির ওপর নজর রেখে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। পরবর্তী মৃত্যু এবং শবযাত্রা পর্যন্ত অপেক্ষা করলে নির্ঘাত এ রহস্যের সূত্র আবিষ্কার করা সম্ভব হবে। মন্ত্রীমশাই তাই ঠিক করলেন, ভবিষ্যতে মৃতদেহ নিয়ে কোনো দল এলিট ভল্টের দিকে এলে তিনি চুপি চুপি তাদের পিছু নেবেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে ব্যাপারটি কুলকিনারা করার চেষ্টায় ব্রতী হবেন। কেটে গেল আরও কয়েকটি বছর। 1889 সাল। এবছরের গোড়ার দিকে এলো মন্ত্রীমশাইয়ের বহু আকাঙ্ক্ষিত সুযোগ। লোকমুখে শুনলেন এলিট ভল্টের দিকে এক মৃতের কফিন সহ শোভাযাত্রা চলেছে। তিনি সোল্লাসে তাদের পিছু নিলেন, মনে তার অদম্য উৎসাহ উদ্দীপনা। এলিট ভল্টকে নিয়ে যে বদ্ধমূল ধারণা জনসাধারণের মধ্যে জগদ্দলে পাথরের মতো চেপে বসেছে, তার যা হোক একটা হিললে আজ করবেনই। খোঁজ নিয়ে জানলেন এক স্ত্রীলোকের কফিন এটি। মৃতের নাম উমাসনি ক্লার্ক, এক অতি বৃদ্ধার মৃতদেহ। দীর্ঘ কয়েক বছর পর এলিট ভল্টে আবার মৃতদেহ পাওয়ার কথা গভর্নরের কানে গেল। ভল্টকে কেন্দ্র করে চারিদিকে যে চাপা গুঞ্জন চলেছে তাতে তিনিও কম ভাবিত নন। শবযাত্রার খবর পাওয়া মাত্র তিনিও গাড়ি নিয়ে এলিট ভল্টের উদ্দেশ্যে যাত্রা করলেন। সে ব্যাপারটাকে নিয়ে চারিদিকে যে এত হইচই পড়ে গেছে, একবারটি সচক্ষে প্রত্যক্ষ করা তারও কর্তব্যের আওতায় পড়ে। সব যাত্রীদের পেছন পেছন গভর্নরের গাড়িটি ধীর মন্থর গতিতে এগিয়ে চলল। এলিট ভল্টে দরজায় শোক মিছিল দাঁড়ালো। সব যাত্রীদের চিৎকার চেঁচামেচিতে ভল্টের প্রহরাত নিগ্রোরা সদর দরজায় ছুটে এলো। কঠোর পরিশ্রমের ফলে দরজার মুখ থেকে সে বিশালায়তন পাথরটিকে সরিয়ে শবদেহ ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিল। ভল্টের ভেতরে একই দৃশ্যে পুনরাবৃত্তি লক্ষ্য করে সব যাত্রীরা চমকে উঠল। একটু আগেই যেন কে বা কারা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে গেছে। পুরো ভল্টই একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। কোনো অশুভ আত্মা যেন নিদারুণ আক্রোশে কফিনগুলোকে চারিদিকে ছুঁড়ে মেরেছে, একেবারে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। কৌতূহল যেসব শবযাত্রী অত্যন্ত আগ্রহের সাথে দরজার কাছে এগিয়ে গিয়েছিল, উঁকি মেরে ব্যাপারটি দেখার চেষ্টা করছিল, এখন আর তাদের কাউকেই সেখানে দেখা যাচ্ছে না। এক ঝলক দেখেই আতঙ্কে শিউরে উঠে কয়েক পা পিছিয়ে ইষ্ট নাম স্মরণ করছে সবাই। এতক্ষণ শবযাত্রীদের মধ্যে যে চাপা গুঞ্জন চলছিল, মুহূর্তের মধ্যে সব বন্ধ হয়ে গেল। এক অভাবনীয় নীরবতা নেমে এলো সেখানে।
কোনো এক অদৃশ্য হাত যেন সবার মুখে কুলু মেটে দিয়েছে। চোখের তারায় ভীতির ছাপ এঁকে শুধু একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল নীরবে। সবার চোখে জিজ্ঞাসার ছাপ, সবাই স্তম্ভিত। কর্তব্য নির্ধারণে ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে বসেছে শবযাত্রীরা। মন্ত্রীমশাইয়ের মুখেও কোনো কথা নেই। তিনি ভল্টের দরজায় দাঁড়িয়ে বারবার নীরবে ভেতরে উঁকি ঝুঁকি মারতে লাগলেন। তিনিও কোনো মন্তব্যই করলেন না। তাছাড়া স্বয়ং গভর্নর সেখানে উপস্থিত, তাই তার মৌন থাকাই সঙ্গত। গভর্নর চুরুটে ছাই ঝেড়ে যথাচিত গাম্ভীর্য বজায় রেখে গাড়ি থেকে নেমে এলেন। তার দেহরক্ষীরা জনতায় ভিড় সরিয়ে ভল্টের মুখ ফাঁকা করে নিল। তিনি কাঁটামারা বুটে গুরুগম্ভীর আওয়াজ তুলে ভল্টের দরজায় গিয়ে দাঁড়ালেন। নির্ভীক বলে তার খ্যাতি রয়েছে। বহু যুদ্ধক্ষেত্রে নির্ভীকতার পরিচয় দিয়ে তবে এই পথে উন্নীত হওয়া সম্ভব হয়েছে তার পক্ষে। চোখের ওপরে অনেক রক্ত ঝরতে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন বহু বীভৎস মৃত্যু, কিন্তু অকুতোভয়ে এই মানুষটির আপন কর্তব্য থেকে মুহূর্তের জন্য সরে দাঁড়াননি কোনোদিন। আর আজ সে লোকই সামান্য একটা ব্যাপারে মুষড়ে পড়বেন, অসম্ভব। তিনি মনকে শক্ত করে দৃঢ় পায়ে ঢুকে গেলেন ভল্টের ভেতর। এলোমেলোভাবে পড়ে থাকা কফিনগুলোর পাশ দিয়ে গট গট করে এগিয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত শবযাত্রীরা ভল্টের দরজায় দাঁড়িয়ে ইষ্টনাম জপে চলেছে। কিছুটা পথ এগিয়ে দেখেন সামনে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। ভেতরটা আবছা অন্ধকার। সবাই রুদ্ধশ্বাসে ব্যাপারটাকে লক্ষ্য করতে লাগলেন। কিছু দূরে গিয়ে আবার ওপরে উঠে এলেন তিনি। সবাই ভাবল বীরত্ব দেখাতে গিয়ে চিপসে গেছেন হয়তো। কয়েক ধাপ নেমেই বুকের মধ্যে ডিপডিপনি শুরু হয়ে গেছে। নাহলে হঠাৎ আবার ওপরে উঠে আসার কারণ কি থাকতে পারে? আসলে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। সিঁড়ি কয়েক ধাপ নামতেই দেখেন ভল্টের ভেতরটি ঘুটঘুটে অন্ধকার। তিনি ওপরে উঠে এসে হাতের ইশারায় করে একটা লণ্ঠন নিয়ে যেতে বললেন। ভেতরে কি আছে যদি তাই দেখা না যায় তবে হয়তো সিঁড়ি বেয়ে নেমে লাভ। তাছাড়া পা হড়কে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাও কিছুমাত্র বিচিত্র নয়। এদিকে পরিস্থিতি মোড় ঘুরল। গভর্নরকে একা একা ভেতরে নেমে যেতে দেখে দরজায় দাঁড়িয়ে থাকা সব যাত্রীদের বুকেও বল এলো। সব যাত্রীদের কয়েকজন লণ্ঠন নিয়ে গভর্নরের কাছে গেল। সাহসে ভর করে তার পেছন পেছন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পরপর 15টি সিঁড়ি নামার পর তার একটা প্রশস্ত চাতালে পৌঁছলো। সেখানে দাঁড়িয়ে চারিদিকে দেওয়ালগুলো ভালো করে পরীক্ষা করলো। লণ্ঠন উঁচিয়ে ধরে ছাদের দিকটাও দেখে নিল, কিন্তু সন্দেহ করার মতো কিছুই নজরে পড়ল না। কোনো গুপ্ত দরজার সন্ধান পাওয়া তো দূরের কথা, এতটুকু ফাঁক পর্যন্ত কারো নজরে পড়ল না। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে গভর্নর হতাশ মনে ভাবলেন, কোথাও এতটুকু ফাঁক ফোকর নেই যে কোনো দুষ্কৃতী গোপনে এসে অবিশ্বাস্য কাণ্ড ঘটি আবার চুপি চুপি গা ঢাকা দেবে। গভর্নরের পেছন পেছন শবযাত্রীরাও হতাশ মনে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। গভর্নরের মুখে দুশ্চিন্তার রেখা। দীর্ঘশ্বাস ফেলে ছড়ি ঘোরাতে ঘোরাতে অন্যমনস্কভাবে পায়চারি করতে লাগলেন। ভোজবাজি বা অলৌকিক কোনো কাণ্ডকে মন থেকে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি উচ্চপদস্থ রাজকর্মচারী, তার উপর কীর্তি সৈনিক। সৈনিকদের কাছে অলৌকিক বলে কিছু নেই। সৈনিকদের অভিযানে ভূত প্রেত দৈত্য দানব বলে কোনো শব্দ নেই। গভর্নর পায়চারি করতে করতে আপন মনে বলে উঠলেন, এর শেষ কোথায়? দেখতেই হবে আমাকে। এমন ব্যবস্থা করব, কবরচোর তো দূরের কথা, একটা পিঁপড়েও ভল্টের ভেতর ঢুকতে পারবে না। তারপর বিশ্বস্ত প্রহরী নিযুক্ত করে ব্যাপারটাকে হিললে আমাকে করতেই হবে। বিষণ্ণ মনে গভর্নর গাড়ি হাঁকিয়ে বাড়ি ফিরে এলেন। নির্ঘুম অবস্থায় সারা রাত্রি কাটাতে হলো তাকে। মনের কোণে জমাট বাঁধা দুশ্চিন্তা থাকলে চোখের পাতা তো আর এক হবার কথা নয়। পাখির ডাকে সকাল হলো। গভর্নর লোক মারফত বিচক্ষণ বন্ধুদের খবর দিয়ে আনলেন। ব্যাপারটা নিয়ে দীর্ঘ পরামর্শ করলেন ঘন্টার পর ঘন্টা ধরে। শেষ পর্যন্ত তার সিদ্ধান্তই বাস্তবায়িত করা পরিকল্পনা গ্রহণ করা হলো। গভর্নরের নির্দেশেই সেদিনই ভল্টের ইট বালি সুরকি জড়ো করা হলো। যন্ত্রপাতি নিয়ে সুদক্ষ মিস্ত্রিরাও হাজির হলো। ব্যাস, পুরোদমে কাজ শুরু হয়ে গেল। মিসেস গার্ডারের কফিনটি প্রথমে হাত দেওয়া হলো। বছরের পর বছর অযত্নে পড়ে থাকার অবস্থায় খুবই শোচনীয় হয়ে পড়েছে। আর কিছুদিন এভাবে থাকলে এর অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। খুবই সতর্কতার সঙ্গে হাতুড়ি বাটালির সাহায্যে মেরামত করা হলো ওটাকে। এবার দেওয়ালের গায়ে কফিনটিকে হেলান দিয়ে রেখে মেঝের দিকে নজর দিল। ভল্টের সুপ্রশস্ত মেঝেতে বালির বস্তা ঢেলে দিল। বেলচা দিয়ে ঘরময় ছড়িয়ে দেওয়া হলো। খুবই মিহি বালি। এর ওপর দিয়ে হাঁটাচলা করলে পায়ের ছাপ পড়তে বাধ্য। অতএব বাইরের কেউ চুপি চুপি ভল্টে এলে ধরা পড়বেই। মিস্ত্রিরা এবার সদর দরজাটি বন্ধ করার কথা ভাবল। বিশাল আয়তন পাথরের চাঁইটা কয়েকজন মিলে ঠেলে ঠেলে নিয়ে এসে দরজা বরাবর বসিয়ে দিল। এতেও নিশ্চিন্ত হতে পারল না তারা। কাজ পাকাপাকি হওয়া দরকার। সিমেন্ট বালি মেখে পাথরটি চারদিকে ভালোভাবে আটকে দেওয়া হলো। বাইরে থেকে ধাক্কা মেরে যাতে ওটিকে ফেলে দেওয়া না যায়, তাছাড়াও সামান্য ফাঁকও যাতে না থাকে সেদিকে কড়া নজর দেওয়া হলো। সারাদিন 15-16 জন দক্ষ মিস্ত্রি অক্লান্ত পরিশ্রম করে কাজ শেষ করলো।
অন্যের ওপরে নির্ভর না করে গভর্নর নিজে ঘুরে ঘুরে দেখলেন। সদর দরজার পাথরটি গাঁথা হয়ে গেলে তিনি নিজের হাতের আংটি দিয়ে কাঁচা সিমেন্টের গায়ে শিলমোহর এঁকে দিলেন। বলা তো যায় না, পাথরটি সরিয়ে ভেতরে ঢুকে কাজ হাসিল করে কেউ আবার হয়তো সিমেন্ট বালি দিয়ে গেঁথে রেখে যেতে পারে। শিলমোহর আঁকা থাকলে ধরা তো পড়তে বাধ্য। গভর্নরের শিলমোহর আঁকা দেখে মিস্ত্রিরাও খুশি মতো দাগ কেটে চিহ্ন দিতে লাগলো। শেষ পর্যন্ত দেখা গেল ভল্টের দরজায় কাঁচা গাঁথনিতে বিচিত্র অঙ্কিত হয়েছে। ব্যাস, কোনো দুষ্কৃতকারী লুকিয়ে ভল্টের ভেতরে ঢুকলে তা আর শেষ পর্যন্ত গোপন থাকবে না। নিরাপত্তার পাকাপাকি ব্যবস্থা করতে পারায় শুধুমাত্র গভর্নরই নন, মিস্ত্রি এবং অন্যান্য সবাই স্বস্তি পেল। গভর্নর এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ সমাধা করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন। প্রসন্ন মনে বাড়ি ফিরে এলেন তিনি। অন্যান্যরাও তাকে অনুসরণ করল। বাড়ি ফিরে গভর্নর বৈঠকখানায় ঢুকে আরাম কেদারায় গা এলিয়ে দিলেন। পকেট থেকে চুরুট বের করে অগ্নিসংযোগ করলেন। একগাল ধোঁয়া ছেড়ে আপন মনে বলে উঠলেন, কবরচোর হও আর যেই হও, বাছাধনদের পথ একেবারে বন্ধ করে দিয়েছি। কাউকে ভল্টের ভেতর যেতে হলে আমার অনুমতি নিতেই হবে। এবার দেখা যাক কে ভল্টের ভেতরে ঢুকে কফিনগুলোকে নিয়ে শিশুসুলভ খেলায় মাতামাতি করে। সিমেন্টের গাঁথুনি না ভেঙে কারোর সাধ্য নেই ভেতরে ঢোকা। ভল্টের মধ্যে আর তুলকালাম কাণ্ড না ঘটারই কথা। কফিনগুলো অন্তত একটু স্বস্তি পাবে। গভর্নরের কাজে বার্বাডোস দ্বীপের সবাই স্বস্তি পেলেও নিগ্রো আদিবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিল। তারা কিছুতেই ব্যাপারটাকে স্বাভাবিক বলে মেনে নিতে উৎসাহ পাচ্ছে না। অন্যান্যদের মনের ভাব, এত কিছু তো করা হলো, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। ভল্টের মধ্যে যে ভুতুরে কাণ্ডকারখানা ঘটে চলেছে দিনের পর দিন, গভর্নরের চেষ্টায় যদি সত্যই তা বন্ধ হয় খুবই আনন্দের কথা। দ্বীপবাসীরা কৌতূহল মনে ভবিষ্যতের দিকে তাকিয়ে রইল। উমাসিনী ক্লার্কের সমাধির পর দেখতে দেখতে কেটে গেল পরপর 9টা বছর। 1820 খ্রিস্টাব্দের 18ই এপ্রিলের কথা। একদিন সকালে গভর্নর তার এক অভিন্ন হৃদয় বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে সেখানে। গভর্নরের বন্ধুর বাড়িটি সমাধি গির্জার একেবারে লাগোয়া। কয়েক পা মাত্র গেলেই গির্জার প্রার্থনা কক্ষ। সে বাড়িতে দেশের বহু সম্ভ্রান্ত ব্যক্তিও হাজির হয়েছেন নিমন্ত্রণ রক্ষা করতে। চায়ের টেবিলে বসে দীর্ঘ আলাপ আলোচনা হলো সবার সঙ্গে। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা চলল। এক সময় এলিট ভল্টের কথা পারলেন এক প্রবীণ নিমন্ত্রিত অতিথি। ভল্টের ভুতুরে কাণ্ড কারখানা প্রসঙ্গ নিয়ে এক সময় সবাই তুমুল তর্ক শুরু করে দিলেন। আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যেও কোনো স্থির সিদ্ধান্ত পৌঁছতে পারলেন না। শেষ পর্যন্ত গভর্নর ধৈর্য হারিয়ে ফেললেন। হবে নাই বা কেন, কাহা তো কার মাথা ঠিক রাখা যায়। তিনি রীতিমতো রাগতেশ্বরেই বললেন, আপনাদের দ্বারা কিছুই হবার নয়। অতিথিরা নীরবে একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলেন। গভর্নর বলে চললেন, চলুন আমিও যাচ্ছি আপনাদের সঙ্গে, চেষ্টা করে দেখি উদ্ভূত সমস্যার সমাধান সম্ভব কিনা। উপস্থিত অতিথিদের মধ্যে একজন সাহসে ভর করে প্রশ্ন করলেন, কিন্তু কী সে উপায়, দয়া করে বলবেন কি? আগে আমরা যাব এলিট ভল্টে, তারপর? আগে সেখানে তো যাওয়া যাক, পরবর্তী পদক্ষেপের কথা সেখানে বসে স্থির করা যাবে। আপনার নির্দেশ নয়, অনুরোধ। অতিথিটিকে বাধা দিয়ে গভর্নর অপেক্ষাকৃত নিচু গলায় কথাটি বললেন, চলুন এখনই এলিট ভল্টে যাওয়া যাক। আগন্তুক অতিথি ও ভদ্রলোক এবার বললেন, একেবারে এখনই যেতে চাচ্ছেন? হ্যাঁ, শুভস শীঘ্রম। ভল্টটি খুলে দেখা যাক না, কি ব্যাপার কি? আগন্তুক বিশিষ্ট অতিথিরা আর আপত্তি করলেন না। গভর্নরের নির্দেশে সঙ্গে সঙ্গে কয়েকটি গাড়ি তৈরি হয়ে সদর দরজায় এসে দাঁড়ালো। গভর্নর তার নির্দিষ্ট গাড়িতে উঠলেন আর অন্যান্যরা 4টি গাড়িতে ভাগ করে গেলেন। ঘোড়ার খুঁড়ে গুরুগম্ভীর আওয়াজ তুলে 5-5টা গাড়ি এগিয়ে চলল এলিট ভল্টের পথে। কিছুক্ষণের মধ্যে গভর্নর ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গাড়িগুলো ভল্টের দরজায় এসে দাঁড়ালো। গভর্নরের নির্দেশে 8 জন গাঁট্টাকোট্টা নিগ্র যুবক আগেভাগেই এলিট ভল্টের দরজায় পৌঁছে গেছে। গভর্নরের গাড়ি থামতেই তারা ছুটে এসে গাড়ির সামনে দাঁড়ালো। প্রভুকে অভিবাদন করে আদেশের অপেক্ষায় রইল। গভর্নরের দেহরক্ষী গাড়ির দরজা খুলে তার নামার ব্যবস্থা করে দিলেন। গভর্নর গাড়ি থেকে নেমে নিগ্রোদের উদ্দেশ্যে বলেন, দরজা থেকে পাথর সরিয়ে ভেতরে যাওয়ার রাস্তা করো। প্রভুর নির্দেশে অনুগত বিত্রের মতো নিগ্রোরা সিমেন্টে গাঁথুনি ভেঙে পাথর সরানো কাজে এগিয়ে গেল। 9 মাস আগে গাঁথুনি দিয়ে শিলমোহর করে রাখা হয়েছিল। এতদিন পরেও শিলমোহরে এতটুকু ক্ষতি হয়নি, কোথাও ভেঙে যায়নি, এমনকি সিমেন্ট চটেওনি কোথাও। শিলমোহরগুলোকে অক্ষত থেকে গভর্নর অন্তত এ বিষয়ে নিঃসন্দেহ হলেন, পাথর সরিয়ে কেউ ভল্টের ভেতরে ঢোকেনি। জোয়ান মরদ নিগ্রোগুলো ভল্টের দরজার কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। অবাঞ্ছিত ভয় ভীতি তাদের মনের ওপর ক্রিয়া করে চলেছে। চোখের তারায় আতঙ্কের ছাপ, মুখ ফ্যাকাশে। গভর্নর বাঁশখাই গলায় গর্জে উঠলেন, দাঁড়িয়ে রইলি কেন?
গাঁথনি ভেঙে পাথরের চাঁইটি তাড়াতাড়ি সরিয়ে ফেল। নিগ্রোরা হাতুড়ি বাটালি নিয়ে ভীত সন্ত্রস্ত পায়ে দরজার কাছে গেল। একের পর এক হাতুড়ির আঘাত হানতে লাগলো নিগ্রোরা। মহা সমস্যা, সিমেন্ট জমে পাথরের মতো শক্ত হয়ে গেছে। হাতুড়ি ঘা পড়ার সঙ্গে সঙ্গে আগুন ছিটকে বেরোচ্ছে। কিন্তু কাজটি যতই কঠিন হোক সমাধা করতেই হবে। গভর্নরের আদেশ অগ্রাহ্য করবে সাধ্য কি? দারুণ শীতের মধ্যেও হতভাগ্য নিগ্রোগুলো গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। দীর্ঘ সময় ধরে অমানসিক পরিশ্রম করে শেষ পর্যন্ত ভল্টির দরজা সিমেন্টে গাঁথনি সম্ভব হলো। আসল সমস্যা দেখা দিল দরজার মুখের বিশাল আয়তন পাথরটি সরাতে গিয়ে। আটজন জোয়ান নিগ্রো হাতির শক্তি প্রয়োগ করে পাথরটিকে বারবার ঠেলতে লাগলো। কিন্তু হায়, এত চেষ্টা ব্যর্থ হলো। পাথরটিকে দরজার এক তিলও সরাতে পারল না। ব্যাপার দেখে নিগ্রোগুলো আতঙ্কে একেবারে মুষড়ে পড়ল। এমনিতেই ভল্টে ঢোকার কথা শুনেই গায়ে জ্বর এসে গেছে, আধমোড়া হয়ে পড়েছে। তার উপর পাথরটির ব্যাপার স্যাপার দেখে অবস্থা একেবারেই সঙ্গীন হয়ে পড়ল। গায়ের ঘাম মুছতে মুছতে নিগ্রোদের মধ্যে একজন সাহসে ভর করে গভর্নরের কাছে নিবেদন করল, কর্তা, ব্যাপার তো সুবিধের ঠেকছে না, দয়া করে আমাদের ছেড়ে দিন, এই নরকপুরী থেকে পালিয়ে বাঁচি। গভর্নরের মুখে গাম্ভীর্যটুকু বজায় রেখে গর্জে উঠলেন, কেন কথা বলছো কেন? দেখছো না কর্তা, কেমন ভুতুরে ব্যাপার? আটজন জোয়ান মরদ সামান্য একটা পাথর সরাতে একেবারে ঘেমে নিয়ে একাকার। চেষ্টা করো, চালিয়ে যাও, যেভাবেই হোক পাথরটিকে সরাতেই হবে। আমরা মাপ চাইছি, দয়া করে আমাদের ভুল বুঝবেন না। যদিও অনুমতি করেন পিতৃদত্ত প্রাণটুকু নিয়ে বাড়ি ফিরে যায়। বিশ্বাস করুন, 8 জন কেন 800 জন লোক লাগালেও এ পাথর সরবে না। গভর্নর এবার বেশ রাগত স্বরেই বললেন, আমার শেষ কথা শুনে নাও। এ পাথর যতক্ষণ দরজায় থাকবে তোমাদের এক চুলো এখান থেকে নড়া চলবে না। করজোরে নিগ্রোটি নিবেদন করলে, কিন্তু কর্তা, কথা নয় কাজ চাই। আমার আদেশ অমান্য করলে কঠোর শাস্তি পেতে হবে, ভুলে যেও না। অনন্য পায়ে হয়ে তারা আবার গুটি গুটি পায়ে দরজায় কাছে গেল। আবার শুরু করলো প্রাণান্ত প্রয়াস। চেষ্টা করতে করতে একসময় প্রায় 2 ইঞ্চি পরিমাণ সরানো সম্ভব হলো পাথরটিকে। সামান্য ফাঁক। ঘাম মুছতে মুছতে তার যুদ্ধজয়ের ভঙ্গিময় গভর্নরের দিকে তাকালো। আসল রহস্যটি এতক্ষণে অনুমান করা গেল। পাথরটির বিশাল আয়তন অস্বীকার করার নয়, কিন্তু এমন কোনো সমস্যার ব্যাপার নয় যে 8জন জোয়ান মরদকে এটিকে সরাতে গিয়ে হাল ছেড়ে দিতে হবে। দরজাটি সামান্য ফাঁক হতেই গভর্নর অত্যুগ্র আগ্রহ নিয়ে এগিয়ে গেলেন। অপ্রশস্ত ফাঁকটুকু দিয়ে ভেতরে উঁকি দিলেন। মুহূর্তের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখের তারায় ফুটে উঠল আতঙ্কের ছাপ। তিনি এক পলক উঁকি দিয়ে নীরবে সেখান থেকে সরে এলেন। অন্যান্য সবাই জিজ্ঞাসু দৃষ্টি মিলে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। গভর্নর একেবারে নির্বাক। গভর্নরের নীরবতাটুকু উপস্থিত অন্যান্যদের মধ্যে বিস্ময় উদ্বেগ করল। তাদের মধ্যে একজন সাহসে ভর করে ইষ্টনাম জপ করতে করতে দরজা দিকে এগিয়ে গেলেন। ফাঁকটুকু দিয়ে ভেতরে উঁকি দিতেই তার মধ্যেও অবাঞ্ছিত ভীতির ছাপ লক্ষিত হলো। লণ্ঠনের আলো এক অবিশ্বাস্য ব্যাপার নজরে পড়ল। বিশালায়তন একটা মানুষের মুন্ডু দস্তার পাতে মোড়া কফিনের মধ্যে রাখা আছে। মুন্ডু সহ কফিনটির ওজনও স্বাভাবিকের চেয়ে অনেক অনেক বেশি। আরও আশ্চর্য ব্যাপার, কফিনটির মধ্যে মুন্ডুটি নিচের দিকে অবস্থান করছে। পাথরের চাঁইটার সঙ্গে কফিনটি আটকানো। এ তো রহস্যের ছোঁয়া। কোনো গজাল বা হুক ব্যবহার করা হয়নি। অতি শক্তিশালী চুম্বকের গায়ে যেমন লোহা আটকে থাকে, ঠিক তেমনি করে কফিনটি পাথরের গায়ে ঝুলতে দেখা গেল। গভর্নর আবার নিগ্রোদের লক্ষ্য করে গর্জে উঠলেন, আবার চেষ্টা করো, যতই কষ্ট হোক পাথরটিকে সরানো চাই। অসহায় নিগ্রোগুলো হতাশ দৃষ্টিতে একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। তারা সর্বশেষ শক্তি নিয়োগ করে আবার পাথরটিকে গায়ে বারে বারে আছাড় দিতে লাগলো। এবার কিন্তু বেশি দেরি হলো না। অল্প আয়াসে এই পাথরটিকে সরিয়ে একজনের যাতায়াতের মতো রাস্তা করে দিল তারা। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে গভর্নর লণ্ঠন হাতে ভল্টের ভেতরে ঢুকে গেলেন। 5 জন গণ্যমান্য ব্যক্তিও ভীত সন্ত্রস্ত পায়ে তার পেছনে পেছনে হাঁটলেন। কয়েক পা গিয়েই গভর্নর থমকে দাঁড়িয়ে পড়লেন। অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে বার কয়েক এদিক ওদিক তাকালেন। লণ্ঠনটি উঁচু করে আবারও ব্যাপারটি ভালো করে দেখার চেষ্টা করলেন। অবিশ্বাস্য কাণ্ড দেখে শুধুমাত্র গভর্নরের কথাই বা বলি কেন, তাকে যারা অনুসরণ করে ভল্টে ঢুকেছেন তাদেরও বাক শক্তি হারিয়ে বসল। চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। বিস্ময়ে অভিভূত নীরব চাহনি মেলে একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলেন। গভর্নরের সঙ্গী সাথীরা ভাবতে লাগলেন, এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! এমন অদ্ভুত ব্যাপার চোখে দেখতে হবে স্বপ্নেও ভাবেনি কেউ। ভাবতে গেলেও গায়ের রক্ত হিম হয়ে আসছে। রক্তের গতি দ্রুততর হয়েছে। বুকের মধ্যে যেন ঘন ঘন হাতুড়ির আঘাত হেনে চলেছে কোনো অদৃশ্য হাত। ভল্টের বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়ে একটু আগেই যেন কোনো অপদেবতা তুলকালাম কাণ্ড করে গেছে। কফিনগুলো সারা ভল্ট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তাতে কোনোটি কাত হয়ে, কোনোটি উপুর হয়ে, আবার কোনোটি বা একেবারে খাড়া হয়ে দাঁড় করানো। শ্রীমতী গার্ডারের কফিনটির দিকে চোখ পড়তে গভর্নর আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার তো,
9 মাস আগে তিনি লোক দিয়ে কাঠের ভাঙাচোরা কফিনটি দড়ি দিয়ে যেভাবে বেঁধে রেখেছিলেন, এতদিন পরে তা এতটুকু স্থান ত্যাগ করেনি। দড়ি বাঁধা অবস্থায় যেভাবে দেওয়ালে হেলান দিয়ে রেখেছিলেন, আজও সেভাবেই রয়েছে। এটির ওপরে কারো কোনো রোজ দৃষ্টি বর্ষিত হয়নি। হাতের লণ্ঠনটি কাত করে ধরে মেঝের অবস্থা দেখার জন্য কৌতূহলী দৃষ্টি মেলে নিচের দিকে তাকালেন। 9 মাস আগে মেঝেতে মিহি করে বালি ছড়িয়ে দেওয়া হয়েছিল, উদ্দেশ্য হাঁটাহাঁটি করলে যাতে পায়ের ছাপ পড়ে। কিন্তু আশ্চর্য ব্যাপার, মেঝের কোথাও পায়ের ছাপ তো দূরের কথা, সামান্য একটা দাগও খুঁজে পেলেন না। গভর্নর নিঃসন্দেহ হলেন মেঝের ওপর দিয়ে কেউ যাতায়াত করেনি। তবে ব্যাপার কি? এমন রহস্যজনক কাজ তো কোনো দেহধারীর পক্ষেই সম্ভব নয়। শুধুমাত্র মানুষই নয়, যত ছোটই হোক জন্তু জানোয়ার ভল্টের ভেতরে ঢুকলেও তাকে মেঝের ওপর দিয়ে ভল্টের অন্যত্র যেতে হবে। তারই বা চিহ্ন কোথায়? অবিশ্বাস্য ব্যাপারটি প্রত্যক্ষ করে গভর্নরের বুকের কম্পন অনুভব করলেন। হাতের লণ্ঠনটি থরথর কাঁপতে লাগলো। পা দুটো বিশ্বাসঘাতকতা করতে চাইছে যেন। শরীর ক্রমেই আড়ষ্ট হয়ে আসছে, মুখ দিয়ে রা বেরোচ্ছে না। দুর্বল পা দুটোকে কোনো রকমে টেনে টেনে গভর্নর কয়েক পা পিছিয়ে সঙ্গীদের কাছে এলেন। তার চোখের তারায় ভীতির ছাপ সুস্পষ্ট। মানুষ যত শক্তিশালী পালোয়ান হোক না কেন, কোনো শক্তি সামর্থ্যের একটা সীমা আছে। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে মানুষের গায়ের বল সীমাবদ্ধ। তবে এত বড় বড় কফিনগুলোকে নিয়ে ভলিবল খেলা মানুষের পক্ষে সম্ভব কল্পনা করা যায় না। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে একে ওকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে, এলিট ভল্টে যে কটি কফিন রক্ষিত রয়েছে তাদের মধ্যে একমাত্র শ্রীমতী গার্ডারের স্বাভাবিক মৃত্যু হয়েছে, আর অন্যান্য 3টির তাদের প্রত্যেকেই মৃত্যু অস্বাভাবিক। 3টে কফিনে যাদের মৃতদেহ রক্ষিত রয়েছে প্রত্যেকেই মৃত্যুর পিছনে কোনো না কোনো অবঘাতজনিত কারণ রয়েছে। ডার্কাস আত্মহত্যার মাধ্যমে এই মৃত্যুকে ত্বরান্বিত করেছিল, আর টমাস সে অনন্যপায় হয়ে আত্মহত্যার পথকেই বেছে নিয়েছিল। আর 3য় কফিনটি হচ্ছে মহামানব ব্রুস্টারের। তিনি ছিলেন যেমন অত্যাচারী তেমনি নৃশংস। কৃতদাসরা তার বলগাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে হত্যায় চক্রান্ত লিপ্ত হয়। সুযোগ সন্ধানী কৃতদাসদের একজন রাত্রি অন্ধকারে নির্মমভাবে তাকে কুপিয়ে মেরে প্রতিশোধের জ্বালা নেবায়। এলিট ভল্টের ধারের কাছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলিট ভল্টের মধ্যে প্রতিদিন যে দক্ষযোগ্য কাণ্ড ঘটে তার পেছনে নির্ঘাত কোনো মানুষের হাত নেই। অপঘাতজনিত কারণে মৃত্যু হওয়া তাদের অতৃপ্ত আত্মা মৃত্যুর মধ্যে দিয়েও শান্তি পায়নি, বরং ক্ষুব্ধই হয়েছে। ডার্কাস টমাস ও স্যামুয়েল ব্রুস্টারের ক্ষুব্ধ আত্মাই এলিট ভল্টের মধ্যে প্রতি রাতে দক্ষযজ্ঞ বাঁধায়, তীব্র আক্রোশে দাপাদাপি করে বেড়ায়। অবিশ্বাসীরা হয়তো বলবেন অসম্ভব, ভূত প্রেতের অস্তিত্ব কিছুতেই মন থেকে মেনে নেওয়া সম্ভব নয়। তবে এলিট ভল্টের ব্যাপারটিকে তারা কীভাবে ব্যাখ্যা করবেন? শেষ পর্যন্ত কি সিদ্ধান্তেই আসবেন যুক্তিবিদরা? ব্যাপারটি সে বাস্তবিকই যুক্তিতর্কের বাইরে।